আচ্ছা তাপসদা, এই যে আপনি শিল্পায়নের কথা বলছিলেন যেদিন টাটারা চলে গেল সেদিনই শেষ হয়ে গেল, কিন্তু তার উপরে ভিত্তি করে তো তৃণমূল কংগ্রেস এলো ক্ষমতায়। তা আপনারা শুরুর থেকে কি বামেদের এই পন্থা সমর্থন করেছিলেন? আমি আপনাকে একটাও কথা বলি, আমাদের পার্টির জন্ম তো 21 তারিখ, 21 সালে। আর মানে এটা চলে গেছে কত সালে? 10 সালে। স্বাভাবিক কারণে তখন হয়তো আমরা রাজনীতির ময়দানে ছিলাম, রাজনৈতিক দল তৈরি করিনি। একটা মানুষ যখন মোট বইতে শুরু করে তখনই সে রাজনীতিতে প্রবেশ করে, এটা বিখ্যাত উক্তি বেটেল ব্রেক্টের। তো স্বাভাবিক কারণেই মানে অর্থনীতির সাথে সম্পৃক্ত যে মানুষ সে রাজনীতির সাথে যুক্ত থাকে। আমরা সবাই অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, রাজনীতির থেকে নেই। যারা বলে অরাজনৈতিক, কথাটাই ভুল, ওটাও একটা রাজনীতি। আমি রাজনীতির সচেতনার থেকে বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে শিল্পায়ন করবার ক্ষেত্রে মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি বড় বাধা। আপনি খেয়াল করে দেখবেন যে যত শিল্প যতটুক যা ছিল উনি তারপরে এসেন কিন্তু সাদা আর নীল ওনার ইচ্ছা মতন, উনি যা শাড়ি পরবেন উনি সেই রকম চলবেন, ওনার মুখের কথাই কথা। উনি যদি মনে করেন 1500 কেজি বাচ্চা সুস্থ সেটাই উনি বলবেন। ওনার মনে হলো রঘুচাঁদ গরুচাঁদ বলে দিলেন উনি, এই নিয়ে কোনো ওনার ক্লেপ নেই। এটা অদ্ভুত, অদ্ভুত। দেন তো, আরে আমরা সে নিয়ে তো লড়াইও করছে, কিন্তু মানুষের মধ্যে ধরুন একটা পেনিট্রেট করতে গেলে বা মানুষের কাছে যেতে গেলে দুটো বিষয় আছে। একটা হচ্ছে মানে ভিতরে ভিতরে মানুষের মগজ ধোলাই, আর একটা হচ্ছে গণ আন্দোলন, গণসংগ্রাম। দুটো পদ্ধতি যেতে হবে, এবং সেই পদ্ধতি যাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্ত কর্মকাণ্ড যদি 21 সাল থেকে এই জায়গায় না নিয়ে যেতাম তাহলে কিন্তু আমরা দেখেছেন বিধানসভা নির্বাচনের পরে আমরা প্রথম বিধানসভা নির্বাচনের মধ্যে আত্মপ্রকাশ আইসে বলছেন, তারপর সিঙ্গুর দেখিয়ে মানুষকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এলো। শুধু সিঙ্গুর দেখিয়ে এবং নয় বলছেন, নন্দীগ্রাম বলছেন না কেন? নন্দীগ্রামও যুক্ত করুন। রিজানুরটা বলছেন না কেন? এটা বলবেন তো। রিজানুর রহমানের যে যারা দোষী তারা আজও শাস্তি পেয়েছে? নন্দীগ্রামে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারা কি আজকে শাস্তি পেয়েছে? সিঙ্গুরে কি টাটা চলে যাওয়ার পর ওখানে উনি কি ছড়িয়েছিলেন না? সর্ষে ছড়িয়েছিলেন না? সর্ষে হয়েছে। এখন তারা কি মানুষগুলো বলছেন উনি রিজানুর রহমানের ভাইকে রাজনৈতিকভাবে এইগুলোকে এজেন্ডা করতে পারেন? কে বলছে করছি না? মানুষের কাছে আমরা বলেছি মমতা ব্যানার্জিকে একটা মিথ্যাশ্রী উপাধি দেওয়া উচিত, এবং উনি একটা মিথ্যাশ্রী প্রকল্প তো চালু করুন। না, সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, সাধারণ মানুষ বুঝছে। কিন্তু আপনাকে বারবার বলে দিই, এটা উনি আজকে কেন বললেন যে যদি লোকসভা নির্বাচনে ইভিএম এ ভোট হয় আমার চিন্তার কারণ আছে? ওনার মুখ দিয়ে বেরিয়েছে এইবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পরে। ভালো করে আপনারা সার্চ করে দেখুন, তাহলে উনিও আশঙ্কা করছে ইভিএম হ্যাকিং হয়। গত বিধানসভা নির্বাচনেও তাহলে আমরা আশঙ্কা করেছিলাম ইভিএম হ্যাকিং হয়েছে। 1, 2, এটা ওনাকে স্বীকার উনি করেছেন বলেই উনি জানেন ইভিএম হ্যাক করা যায় রাজ্যে। উনিও সেটা করেছেন গত বিধানসভা নির্বাচনে। আর পঞ্চায়েত নির্বাচনে ব্যালটে কি করলেন? লুট করে দিলেন, ভোট করতে দিলেন না। তার আগে একটা ফানুস উড়ালেন। আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছেন না কেন? নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন না কেন? নির্বাচন ডিক্লেয়ার হোক, নিশ্চয়ই যা হবে সেটা আলাদা প্রশ্ন। যখন থাকবে সর্বদলীয় তখন তো হবে। কিন্তু আমাদের দিদি তো বলেছিলেন, দিদি তো এটা বলেছেন ইভিএম নিয়ে, বলেননি? এই 24 সালের লোকসভা নির্বাচনে যদি ইভিএম হ্যাক করা যায় আর ব্যালট বাক্সে পরীক্ষিত ইভিএম যারা আবিষ্কার করেছে, ইভিএম যারা আবিষ্কার করেছে তার সেই দেশে ইভিএম এ ভোট হয় না। এটা অদ্ভুত ব্যাপার। তাহলে কি ভোটটা হবে না? কেন? ব্যালটে হবে, ব্যালটে ভোট হবে, ব্যালটে ছাপ্পা উচিত। ব্যালটে ছাপ্পা দেওয়া যায়, সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। আর ইভিএমটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনাকে বলুন ইভিএম এ কোনো সভ্য দেশে ইভিএম ভোট হয়? আগে এটা উত্তর দিন আপনারা। ইভিএম আবিষ্কার করেছে কারা? ভারতবর্ষ তো ইভিএম চালু করেনি। যেখানে ইভিএম চালু করেছে সেখানে ইভিএম এ ভোট হয় না কেন? এ নিয়ে আরেকদিন আপনার বিতর্ক করতেই পারেন, করতেই পারেন। রাজ্যে, ভারতবর্ষের সব রাজ্যে আমি আপনাকে বলি সব রাজ্যে হয় তা তো নয়। যেখানে চোররা একটা দেয়াল থেকে টাকা পাওয়া যায়, অপাক অপার দেয়ালে টাকা পাওয়া যাচ্ছে, যেখানে আপাতমস্তক রেশন দুর্নীতি হচ্ছে, তারা ইভিএম চুরি যাতে ব্যাপার তাদের কাছে। পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি তো পশ্চিমবঙ্গের কথা। রাজনীতি আমি আগেই বলেছি, পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলও আছে, আইএসএফও আছে, এবং আরো দল আছে, আরো দল আছে, আরো দল অন্য রাজ্যে আছে। এবং পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি সর্বক্ষেত্রে চুরি করার পারদর্শী একদম তৃণমূল, সর্বক্ষেত্রে, অন্য কোনো দল নয়। পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে চুরি, এটা প্রমাণিত। এই তৃণমূলের বিরোধিতা করছে বিজেপি, তাহলে বিজেপির হাত ধরুন। বিজেপির রাজনীতি যেটা করছে সেটা একদম আইওয়াস, পুরো গটাপ, পুরো ব্যাপারটাই গটাপ। আপনি কি এই যে দেখছেন না ইডি টিডি চলছে এই লোকসভা নির্বাচন,
এই আসছে একটু দেখাবে, আলটিমেট কী হবে এটা হচ্ছে মানুষকে ভুলিয়ে রাখার, এটা যে সর্ব এজেন্ডা নিয়ে আসে। আসলে মানুষের কথা বলতে হবে। তুমি ইডি করে একদিনে কি করতে পেরেছো? এখনও তো চাকরিগুলো কেন কেন আছে? আমরা বলতে যাচ্ছি যে ইডি সিবিআই বুঝি না, যারা 1000 দিন রাস্তায় বসে আছে তাদের চাকরিটা দাও। আজকে বিহার যদি পারে ইন্ডিয়া, বাংলা কেন পারবে না? একসময় বলা হতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আজকে বলতে হচ্ছে বিহার থিংস টুডে। এই কথাগুলো বলছেন এটা তো কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। আপনারা এইবার আপনাকে বলি, কোর্টে তো যাচ্ছে যারা চাকরি প্রার্থী তারা, আমি যাবো কেন? পার্টি হিসাবে যাওয়া যায় না, ওখানে যাওয়া যায় না। আপনি খেয়াল করবেন কারা এইগুলো যে তদন্তগুলো হচ্ছে কোর্ট মনিটরিং এ, সেখানে গিয়ে বলা আছে কোথাও যে চাকরি দেওয়া যাবে না। চাকরি প্রার্থীদের অলরেডি যে লয়াররা গেছে তাদের সাথে আমরা ওখানে গিয়ে হাজির হচ্ছি, থাকছি, কোনো সহযোগিতা চাইলে দেওয়ার জন্য প্রস্তুত আমরা সমস্ত। দেখেছেন তো আপনি ডিএ কর্মচারীদের ডিএর দাবিতে যারা আন্দোলনে নওশাদ সিদ্দিকী গেছে তাকে ওখানে মারা হয়েছে। তৃণমূলের একজন লোক গিয়ে মেরেছে, দেখেছেন আপনারা? কে বলেছে? আক্রান্ত হচ্ছি তো আমরা সর্বত্র। আপনি এইমাত্র বললেন ইডি সিবিআই বুঝি না, আবার বললেন যে এই দেয়াল থেকে সব টাকা বেরোচ্ছে, কোটি কোটি টাকা। এক মিনিট, এই পার্থ চট্টোপাধ্যায়কে ধরলো কে? আইএসএফ ধরেছে না ইডি ধরেছে? আইএসএফ কেন ধরতে যাবে? তাহলে তো ইডি সিবিআই বোঝেন, তাহলে তো ইডি সিবিআই বোঝেন। ইডি সিবিআই কাজ করছে, কিন্তু আসলে রাজ্য সরকার ইডি সিবিআই এর বিরুদ্ধে লেগে দিয়ে আমরা কোনো প্রশাসনিক স্তরে বা পুলিশ মিলিটারি বা যে মানে আমাদের সাংবিধানের যে স্তম্ভগুলো আছে তার বিরোধিতা আমরা করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে রেজাল্টটা কি মানুষ দেখতে চাইছে। আইএসএফ কি আগামী দিনে ব্রিগেড করবে? ইচ্ছা তো আছে, অবশ্যই করবে। শুধুমাত্র আইএসএফ? ব্যাপারটা এমন নয়, যদি আইএসএফ একা লড়ে তাহলে আইএসএফ একা করবে, আর যদি দেখা যায় ব্রিগেড করলে ব্রিগেড ভরাতে পারবে, সেটা তো পরীক্ষা প্রার্থনীয়। পরীক্ষা প্রার্থনীয়। ডায়মন্ড হারবারের আসনের কথা ঘোষণা করলেন, আর কলকাতার গুরুত্বপূর্ণ আসনে কি এখনো প্রার্থী ঠিক করতে পেরেছেন? না, দেখুন আমরা আহ্বান রেখেছি, যেহেতু বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় নিয়ে লড়ার আহ্বান, আমাদের পার্টির রাজনৈতিক লাইন এটা খুব স্পষ্টভাবে। সেখানে দাঁড়িয়ে যদি কেউ হাত বাড়ায়, ওদের সঙ্গ ছেড়ে আছে, তাহলে হাত বাড়াবো। আচ্ছা, নওশাদ সিদ্দিকীকে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিলেন, এটা কি শাসক দল এবং বিজেপির কাছে একটা থ্রেট? দেখেন, এটা যেভাবে নেবে, আমরা থ্রেট বুঝি না। থ্রেটটা কি করে দিতে হয় আমরা জানি, এটা ভালো আমাদের মানে এই শাসক দলগুলো জানে থ্রেট কাকে বলে। ডায়মন্ড হারবার আরো তো অনেক লোকসভা কেন্দ্র আছে। না, আরো লোকসভা কেন্দ্রে আমরা, যেহেতু উনি আমাদের মুখ, তার নামটা ঘোষণা করা হয়েছে, বাকি কে দাঁড়াবে কিছু খুব শীঘ্রই। ডায়মন্ড হারবারটা কেন? আরো তো অনেক জায়গায় রয়েছে। নওশাদ সিদ্দিকী, আমি বলছি নওশাদ সিদ্দিকী দাঁড়ালো, ডায়মন্ড হারবারটা কেন? আরো তো অনেক জায়গায় রয়েছে। ব্যাপারটা হচ্ছে ডায়মন্ড হারবারটা নওশাদ সিদ্দিকী, আপনারা বলছেন যে ডায়মন্ড হারবারটা কেন বললেন? যেহেতু ডায়মন্ড হারবারটা আপনারা নাকি এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, মিডিয়া মানুষ এগুলো ওখানে সেই রাজপুত্র দাঁড়াচ্ছে, সেই জন্যই হয়তো তাই আগে প্রকাশ করেছি। মানে রাজার বিরুদ্ধে তো লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগে ঠিক করুন অভিযোগ। এখানে কি ওনাকে বলা হয় রাজপুত্র? বলা হয় তো উনি ডায়মন্ড হারবারের, তাহলে রাজপুত্র আমার এখানে ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাচ্ছে নওশাদ সিদ্দিকী। মানবেন? এই সংঘাতে যাচ্ছে কোথায়? কিসের সংঘাত? আমরা তো মারামারি করতে যাচ্ছি না, আমরা ভোটে দাঁড়াবো, লোক ভোট দিলে জিতবো। ডায়মন্ড সংঘাত কিসের? শাসক শ্রেণী সংঘাতটা করে বলে আপনাদের মধ্যেও এসে গেছে সংঘাত। আমরা সংঘাতের রাজনীতি করতে আসিনি। গণতান্ত্রিক অধিকার আছে আমার ভোটে দাঁড়ানোর, তার মানে আমি একজনের এগেন্স্টে ভোটে দাঁড়ালে কি আমি সংঘাতে গেলাম? এই সংঘাতের সংজ্ঞাটাই তো শাসক শ্রেণীর সংজ্ঞা, আমাদের সংঘাত যদি না হয় তাহলে এতগুলো ছেড়ে কেন ডায়মন্ড হারবার? আমি তো একই প্রশ্ন বারবার করছি, আপনি ওটা ঘুরিয়ে দিচ্ছেন। আপনি অন্য জায়গায় দাঁড়ান, বনগাঁয় দাঁড়ান, বারাসাত দাঁড়ান, দমদম দাঁড়ান। নওশাদ সিদ্দিকী কোথায় দাঁড়াবে? নওশাদ সিদ্দিকী কোথায় দাঁড়াবে? ডায়মন্ড হারবারটাই কেন? ডায়মন্ড হারবারে যেহেতু উত্তর নেই তো, উত্তর নেই। উত্তর আছে, উত্তরটা হচ্ছে তৃণমূলের মুখ হচ্ছে যিনি, তার বিরুদ্ধে আমাদের মুখ দাঁড় করেছি আমরা। তৃণমূলের মুখ যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে, আর আমাদের মুখ হচ্ছে নতুনদের মধ্যে, আমাদের নতুনদের মধ্যে ইয়ং জেনারেশনের মধ্যে মুখ হচ্ছে যেমন। রাজনৈতিক প্রশ্নের কথা বলি, দক্ষিণবঙ্গে অনেক জায়গায় আইএসএফ এর শক্তি আছে, উত্তরবঙ্গে আপনাদের কতটা শক্তি আছে? উত্তরবঙ্গে ধীরে ধীরে বাড়ছি। উত্তরবঙ্গে আমরা দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই উত্তরবঙ্গে শক্তিশালী হচ্ছি। যেমন ধরুন আমরা মুর্শিদাবাদের মতো জায়গায় ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা রাখি। আমরা ওই কি বলে জায়গাটা বলে যাচ্ছি, কুচবিহারে আমরা ক্যান্ডিডেট দেওয়ার মতো শক্তি অর্জন করছি। কুচবিহারের মতো দিনাটার মতন জায়গায় অর্জন করেছি। জলপাইগুড়িতে আমাদের সহযোগী শক্তিকে ক্যান্ডিডেট দেওয়াচ্ছি। পুরুলিয়া বাঁকুড়ায় আমরা ক্যান্ডিডেট দেওয়ার মতো শক্তি অর্জন করেছি। পুরুলিয়াও দেখতে পাবেন আপনারা। যাদবপুরের আসন নিয়ে কতটা আশাবাদী আছে? দেখুন, যাদবপুরের আসন নিয়ে আশাবাদী বলতে নেই। আমরা যদি মনে করি দক্ষিণ চব্বিশ পরগনা যে কটা আছে সেইখানে ক্যান্ডিডেট দেবো, তাহলে আমরা দিতে পারি। কিন্তু আমরা মনে করি যে সত্যিকারে যদি তৃণমূলকে হারানোর মধ্যে দিয়ে বিজেপিকে পরাস্ত করতে হয়, তাহলে আরো সহযোগী শক্তি যারা আছে তাদের সাথে হাত মেলানোর প্রয়োজন। বিশ্বাস করি। আপনারা আত্মনির্ভর না, সমস্ত সিটগুলো নিয়ে আত্মনির্ভর নই, এটা ঘটনা।
তো সত্যটাকে সত্য স্বীকার করতে হবে। নতুন বছরের একটা দল মার খেতে খেতে উঠছে, বিধানসভা নির্বাচনের পর ঘর ভেঙে দিয়েছে, বাড়ির সামনে পাঁচিল তুলে দিয়েছে, যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে সিবিআই এবং শীর্ষ আদালত, আপনারা জানেন, পাঁচিল তুলে দিয়েছে, তার কোনো এখনো বিচার হয়নি। একটা সময় তো এই মিথ ছিল যে আইএসএফ মানে সংখ্যালঘুদের দল, সেই জায়গাটা কি ভাঙতে পেরেছেন মানুষের পারসেপশন? সংখ্যালঘু মানে মাইনরিটি, মাইনরিটি মানে কি, কোন মাইনরিটি? না, আমি শুধু মুসলমান বলছি না। না, আপনি সংখ্যালঘু বলতে কি বোঝাচ্ছেন? সংখ্যালঘু মানে সংখ্যালঘু কথা বলছি, আপনি যেটা বলছেন আমিও সেটা বলছি। না, আমি আপনাকে বলছি সংখ্যালঘু মানে অর্থনৈতিকভাবে সংখ্যালঘু, সবভাবে। প্রথম কথা, আমি রাজনীতি করতে এসেছি, আবার আপনাকে ফিরিয়ে দিই, রাজনৈতিকভাবে এই যে ধর্ম নিয়ে কালচার করা যাদের অভ্যাস, তারাই হচ্ছে সবচেয়ে সাম্প্রদায়িক দল। আমরা ধর্মীয়ভাবে কোনো বলি না, আমরা যেন অল আর ইন্ডিয়ান, ভারতীয়, একটা ভারতীয় নাগরিক। সংখ্যালঘু আমাদের বিচারে সেই যে 10% মানুষ 70% সম্পদ লুট করে খাচ্ছে ভারতবর্ষের মাটিতে, আর যে 70% মানুষ 30% সম্পদের মালিক, তারা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ। এই সত্যি বোঝাবেন কি করে? এটাই বোঝানো আমাদের কাজ। আইএসএফ সেই জন্য জন্মেছে। আইএসএফ এর যে ভোট পার্সেন্টেজ, সেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে সব থেকে কম। এই মুহূর্তে সেটা বিচার হবে আগামী দিনে লোকসভা প্রার্থীদের, ধরে নিতে পারেন, ধরে নিতে পারেন। মানুষের পুরো পশ্চিমবঙ্গের কথা আমি বলছি। হ্যাঁ, বলুন। পুরো পশ্চিমবঙ্গের মানুষের কাছে ন্যারেটিভস, যেটা আপনি এতক্ষণ আমাদের বোঝালেন, সেট করবে কি করে? প্রথম কথা, তার কথা, আজকে নওশাদ সিদ্দিকী আমাদের চেয়ারম্যান যে মুখ, তাকে আজ অব্দি দেখেছেন কি? তার পপুলারিটিটা দেখেছেন? এই মুহূর্তে সবচেয়ে পপুলার লিডার কে পশ্চিমবঙ্গের মাটিতে? যে কটা বিরোধী বলুন, তার মধ্যে নওশাদ সিদ্দিকী। পপুলারিটিটা কি আপনারা যেভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যে নয়, তার অনেক বেশি তার বিরুদ্ধে। এই কারণেই নওশাদ সিদ্দিকী হচ্ছে একটা পপুলার লিডার, এবং এই মুহূর্তে একটা ভালো মুখ, মানুষ মুখ চায়, একটা ভারতীয় নাগরিক মুখ। কিন্তু এই ভারতীয় নাগরিকটাকে আমাদের 76 বছর ধরে খুব ট্র্যাজেডি, ধর্মের ভিত্তিতে ভারতটা ভাগ হওয়ার ভিত্তিতে আজও সেই চলে আসছে, এটা ট্র্যাজেডি। আর এটাই হচ্ছে আমাদের কাল। আজও যেটা আপনারা বলছিলেন না, যে দুই সরকার, কি কেন্দ্র কি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের, তারা কিন্তু সেই খেলাটাই খেলে যাচ্ছে। আর এই খেলাটাকে আমরা ভাঙতে চাই। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা বলা দরকার। শক্তি আছে আপনাদের? একদিনে কি শক্তি হয় নাকি? মমতা ব্যানার্জি কবে পার্টিটা গড়েছিল আর কবে আজকে ক্ষমতা এলেন? একদিনে হয় নাকি? সময় লাগে তো, মানুষ তো দেখবে, তার চল বলন দেখবে। আইএসএফ এর কথা বলছেন যে কোনো দল বা রাজনীতি কোনো সংখ্যাগুরু করে না। আমি কিন্তু তা বলিনি। সংখ্যালঘু করছেন, সেই সংখ্যালঘু ডেফিনিশন জানতে চেয়েছি আপনাদের কাছে। না, আলাদা করে ভাগ করে না, আপনি তো তাই বক্তব্যটা করছেন। 21 আপনার দলটা গঠন হয়েছে, এটা 24 চলছে। নওশাদ সিদ্দিকী ছাড়া আরেকটা মুখ বলুন। তাপস ব্যানার্জি, আর তাপস ব্যানার্জি, সায়ন দাস, জুবি শাহ, কোন মুখ চাইছেন আপনি? লক্ষ্মী হাসদা, বিজলি মুন্ডা, কটা নাম জানতে চাচ্ছেন আপনি? এইভাবে আপনি যে হিসাবটা দিচ্ছেন, এইভাবে তো রাজনীতি হয় না। প্রথম কথা, নওশাদ সিদ্দিকী কে? সে কি ভারতীয় না ভারতীয় না? ভারতীয়। তা ভারতের যে কোনো ভারতীয় রাজনীতি করার অধিকার আছে। আছে তো, আপনি তার মধ্যে ধর্ম খুঁজছেন কেন? আমরা ধর্ম খুঁজছি না তো, আমরা ধর্ম খুঁজছি না তো। আইএসএফ এর সামনের মুখগুলো কোথায়? আপনি তো বারবার এতক্ষণে কটা নওশাদ সিদ্দিকী বলেছেন, সেটা বলুন। নওশাদ সিদ্দিকী হয় অসুবিধা কোথায়? না, নেই তো। আপনি নিজে আপনি এতক্ষণে আমাদের 8 ঘন্টা আলোচনায় আপনি 10 বার নওশাদ সিদ্দিকী বলেছেন। আপনি কটা অন্য নাম বলেছেন? আপনি তো দলের কথা বলছেন, আপনি কটা অন্য নাম বলেছেন সেটা বলুন। বলেছেন, আপনি বলেছেন, আপনি বলেছেন, বলেননি তো? নওশাদ সিদ্দিকীর নামটাই একবার একটা নামই ঘুরছে, কেন একটা নাম? কেন মমতা ব্যানার্জি নাম? অভিষেক ব্যানার্জি বললেন, আপনি অভিষেক ব্যানার্জি আছে, সে অভিষেক ব্যানার্জি বললেন, সে যেহেতু একটা এমপি তাই আসছে। আজকে আইএসএফ 3 বছরের মধ্যে তার যে মুখগুলো উঠে আসছে, তাই বলে তো আপনারা আমাদের ডাকছেন মিডিয়ায়। মিডিয়ায় তো আমি আসছি, নওশাদ সিদ্দিকী তো আসছে না, আরো তো লোক আসছে। ভালো প্রশ্ন, কেন আসছে না বলুন তো? হ্যাঁ, কেন আসছে না? নওশাদ সিদ্দিকী আসবেন, তার সময় কোথায়? তা পার্টি কি শুধু নওশাদ সিদ্দিকী নাকি? আপনাদের কথাই তো উত্তর দিচ্ছি। পার্টিটা কি শুধু নওশাদ সিদ্দিকী চালায় নাকি? তার তো কেন্দ্রীয় কমিটি আছে, আমিও তো তার কেন্দ্রীয় কমিটির একজন লিডার। মানে মানুষের কাছে পৌঁছানোর সময় নেই, মিডিয়ার কাছে যাচ্ছেন না। মিডিয়ার কাছে যাচ্ছেন তো, যখন তার সময় হয় সে যাচ্ছে। এই তো বলে আসছেন না। না না না, আজকে আপনি দেখেছেন কোনটা বলছেন? না না না, আপনি ভুল করছেন, তাহলে ভুল করছেন। নওশাদ সিদ্দিকী আজকেও আপনি মিডিয়া দেখুন, সব মিডিয়া নওশাদ সিদ্দিকী আছে আজকে। আপনি সব মিডিয়া আছে, গতকালও সব মিডিয়া ছিলেন, দেখুন আপনি সমস্ত মিডিয়া নওশাদ সিদ্দিকী ছিলেন। না, উনি মিডিয়াতে আসেননি, মিডিয়া ওনার কাছে গেছে। এবার মিডিয়া গেছে, পেয়ে গেছেন। তাই আমি আপনাকে যেটা বলতে চাইছি যে বিভিন্ন জায়গায় আগে নওশাদ সিদ্দিকী আগে আসতেন, আপনি যদি বলেন যে কুণাল ঘোষ কেন মিডিয়া থাকে, মমতা ব্যানার্জি কেন আসে না? আগে তো আসে তো, মমতা ব্যানার্জি থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র থাকে, সবাই থাকে। এই জাতীয় আলোচনায় আপনি নওশাদ সিদ্দিকীকে ডাকুন, দেখুন আসবেন কিনা, দেখুন না।
কে বলেছে আসবেন না? উনি সব কোথা থেকে আরম্ভ করে সব জায়গায় থাকছেন। একেবারে ধন্যবাদ তাপস বাবু। আমরা আজকে জানতে পারছি যে লোকসভা নির্বাচন সামনে, আর তার আগে একেবারে পরিষ্কার হয়ে গেল যে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন নওশাদ সিদ্দিকী। আরও এই সমস্ত আলোচনায় থাকবো, তবে ক্রসকিউয়ের সময় এখন একদমই শেষের পথে। ধন্যবাদ তাপস বাবু আপনাকে, ধন্যবাদ বিশ্বজিৎ দা, ধন্যবাদ অতনুদা আপনাকেও। তবে ক্রসকিউ আজকে এখানেই শেষ করছি। আবারও ফিরবো বেশ কিছু রাজনৈতিক আলোচনা পর্যালোচনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।